সুপ্রিয় সুধী, সকলকে স্বাগতম রুদ্রের আজকের আয়োজন কথা ও কবিতায়। আজ আমাদের সঙ্গে আছেন দেশ বরেণ্য দুজন আবৃত্তি শিল্পী সাধন দাস ও আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লব। আজ আমাদের এই আয়োজন রঙিন হয়ে উঠেছে দুজন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীর পদচারণায়। তারা দুজন প্রবীণ শিল্পী, তাদের অভিজ্ঞতার আলো আজ ছড়িয়ে দিতে এসেছেন রুদ্র নবীনদের মাঝে। আশা করছি এই অনুষ্ঠান দর্শকদের জন্য অত্যন্ত উপভোগ্য হবে। প্রথমেই যাব মজুমদার বিপ্লবদার কাছে। দাদা, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে রুদ্রকে তো আপনি দেখেছেন, রুদ্রর কর্মকাণ্ড আপনি পর্যবেক্ষণ করেছেন কিছুদিন। আপনি রুদ্রর ভবিষ্যৎটাকে কিভাবে দেখছেন? রুদ্র কত দূর যাবে, বা রুদ্রর এখনো পর্যন্ত যা দেখেছেন কেমন লেগেছে আসলে আমাদের পেজটা বা আমাদের গ্রুপটা? আচ্ছা, সবার আগে আমি একটু দর্শক শ্রোতা হিসেবে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমার ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। এবং শুরুতেই একটু সংশোধন করতে চাই, আমাকে একেবারে প্রবীণ আবৃত্তি শিল্পী বলা হয়েছে, মোটেই বিষয়টি সেরকম নই। আমি নিজেও নবীন, নিজে চর্চা করছি। আপনারা হয়তো কেউ কেউ আমাকে চিনবেন, অধিকাংশের কাছে আমি পরিচিতও নই। কবিতা আবৃত্তি করি ভালোবাসার টানে। এবং আজকে আমার একটু নিজের অনুভূতির কথা বলতে চাই, এই কথাটা বলা খুব জরুরি। সেটা হলো সাধন দাস, তাকে আমি আজকের এই আয়োজনে সঙ্গী হিসেবে পেয়েছি। এটি আমার জন্য সৌভাগ্যের বিষয়। সৌভাগ্য এই কারণে বলছি যে একটু অভিজ্ঞতা শেয়ার না করলে নয় একেবারেই। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সাধন দা আমাদের জ্যেষ্ঠ, এবং একই ছাত্রাবাসে আমরা থেকেছি। আমি যখন নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, কাছাকাছি একটি কক্ষে থাকতাম আমি, এবং প্রায়ই তার কক্ষ থেকে আবৃত্তি শুনতে পেতাম। নিয়মিত আবৃত্তি হতো। আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলে যারা থাকি তাদের এই অভিজ্ঞতাটি আছে। সারাদিনে দেখা যায় খুব একটা চর্চার সুযোগ পাওয়া যায় না। সন্ধ্যেবেলা যখন একটু নীরব হয় পরিবেশটি, তখন এই চর্চার সুযোগটি বিশেষভাবে আসে। আমি সাধন দাকে দেখেছি দিনের পর দিন, এবং সন্ধ্যাবেলাগুলো বেশ মনোমুগ্ধকর সন্ধ্যা। বাইরে থেকে শুনতাম সাধন দা তার কক্ষের ভিতরে আবৃত্তি করছেন, বাইরে থেকে শোনা যেত কবিতাগুলো, এবং মুগ্ধ হয়ে শুনতাম সেই সময়গুলোতে। তারপরে যাই হোক, সাধন দাকে আমরা দীর্ঘদিন পাই না আসলে। কিছুটা নিভৃতচারী তিনি, কর্মসূত্রে ঢাকার বাইরে থাকার কারণে হয়তোবা আবৃত্তির সাথে সম্পৃক্ততা আছে, কিন্তু আমরা সেভাবে তাকে পাই না, অনেকদিন পাইনি আমি। আজ এই অনুষ্ঠানে একই সঙ্গে তার সাথে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, আমি আনন্দিত। দাদা, আপনাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা। তোমাকে ধন্যবাদ। আমরা বিপ্লব শুনলাম। আচ্ছা, এবার আমি হচ্ছে বোঝা যাচ্ছে যে আপনাদের দুজনের একসাথে অনেক স্মৃতি আছে, সেগুলোর কথা আস্তে আস্তে শুনবো। তাহলে বিপ্লবদার কাছ থেকে এবার শুনি একটু রুদ্রর ব্যাপারে কিছু শুনি। আচ্ছা, হ্যাঁ, রুদ্র সম্পর্কে জিজ্ঞেস করেছে রুদ্র অরিত্র। নতুনদের যে কোনো প্রয়াসই সাধুবাচক। নতুনেরা যখন কোনো কিছু চিন্তা করে, তাদের সেই চিন্তার ভিতরে স্বপ্ন থাকে, অনেক বেশি স্বপ্ন থাকে, এবং সেই চিন্তার ভিতরে শুদ্ধতা থাকে। আমাদের যখন বয়স বাড়তে থাকে তখন আমাদের নানা রকম হিসেব নিকেশ শুরু হয়। আমরা সুন্দর কিছু চিন্তা করতে গেলেও তার পেছনে কিছু হিসেব নিকেশ চলে আসে নানানভাবে। নতুনদের সেই চিন্তার ভিতরে নিষ্কলুষ থাকে তাদের চিন্তা, তাদের স্বপ্নগুলো হয় অনেক সুদূর প্রসারী। রুদ্র নামক যে ফেসবুক পাতাটি, সেটিকে তারা সেভাবেই গড়ে তুলছে, তাদের স্বপ্ন দিয়ে গড়ে তুলছে। ওদের ভালোবাসাটা অনেক বেশি, এটা আমি প্রত্যক্ষ করেছি। এই পাতাটি কত দূর যাবে সেটা আসলে বলা মুশকিল। সেটা নির্ভর করবে কাজের উপরে, সেটা সময়ের উপরে ছেড়ে দিতে হবে। আমি প্রত্যাশা রাখবো যে সুন্দর কাজের মধ্য দিয়ে, শিল্প, সংস্কৃতি, সাহিত্যের সুন্দর সুন্দর কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সুন্দর উদ্যোগের মধ্য দিয়ে তারা এগিয়ে যাক। আমি পাশে আছি, যতটুকু পাশে থাকা যায়।
ধন্যবাদ তোমাকে রোদ্দুর অরিত্র, আমি তুমি করেই বলছি। আম, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ মজুমদার বিপ্লব দাকে আপনার এই কথাগুলোর জন্য। আশা করি আপনাদের মতো প্রবীণদের এইসব কথায় আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, এবং আপনাদের যে আশ্বাস যে আপনারা পাশে আছেন, এটা আসলে আমাদের জন্য, যেটাকে ইংরেজিতে বলা হয় মেন্টাল সাপোর্ট, সেটা অনেকটা বেশি আমাদের জন্য, যে আপনারা আমাদের পাশে আছেন, ছায়া হয়ে আছেন আসলে আমাদের মাথার উপর। এখন সাধনদার কাছে যাব। প্রথমে একটু সাধনদার আবৃত্তি শুনি, যেহেতু মজুমদার বিপ্লব দা বলছেন একটু নিভৃতচারী আমাদের সাধনদা, তার আবৃত্তি একটু আগে শুনবো। অবশ্যই দর্শক শুনতে চাইবে তার আবৃত্তি। প্রথমে সাধনদার কাছে যাই। ধন্যবাদ রোদ্দুর অরিত্র। মজুমদার বিপ্লব ও স্নেহভাজন অনুজ প্রতিম, ও বলেছে যে আমরা হলমেট ছিলাম, একই বিশ্ববিদ্যালয়ের একই হলে আমরা বসবাস করেছি। তো ওই অর্থে আসলে আমি 96 সালে ঢাকা ত্যাগ করি। 96 সালে ঢাকা ত্যাগ করি, একটি সরকারি চাকরি নিয়ে চলে আসি জেলা শহরে। তো সেভাবেই, তো এখন যেটা হয় যে সাংগঠনিক চর্চা বা ঢাকা তো আমাদের রাজধানী এবং সবকিছুই আমাদের পেরিফেরিয়াল, মানে ঢাকা আর কি। তো ঢাকা না থাকলে আমাদের শিল্প সংস্কৃতির যেমন চর্চা হয় না, বিকাশ হয় না, তেমনি এর প্ল্যাটফর্মও তৈরি হয় না। এ ধরনের একটা বাস্তবতা আছে। তো যে কারণে ঢাকা থেকে বিচ্ছিন্ন অনেক দিন। তো ইদানিং অনলাইনের সময়ে বা ফেসবুকের সময়ে হয়তো কিছু ইন্টারেকশন হচ্ছে। আর যেটা হয়েছে যে আমি এমন একটি প্রতিষ্ঠানে কাজ করি যেখানে পারফর্মিং আর্ট শেখানো হয়। আহ, তো আমি চাইল্ড আর্টস নিয়ে কাজ করি। সে চাইল্ড আর্টস এর একটা বড় কাজ হচ্ছে যে কালচারাল রাইটস শিশুদের, সেইটা আর কি, পারফর্মিং আর্টের যে রাইটসটা, সেটি। তো বোধ করি যারা এখনকার জেনারেশন, তারা বাংলাদেশ শিশু একাডেমি থেকেই তাদের প্রশিক্ষণ নিতে হয়, নিয়ে আসে, এবং তারা এই বিভিন্ন প্রয়োগ শিল্পের যে শাখা আছে সেগুলোর সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়ে যায় আমাদের শিশুদের। ওই শিশুরাই তো বড় হয়ে আসে। তো সেই জায়গা থেকে আমি ঠিক পারফর্মিং আর্ট থেকে ওইভাবে বিচ্ছিন্ন বলা যাবে না। তবে যে মূল স্রোতধারা ঢাকায়, যেমন বিপ্লবের সঙ্গে আজকে আমার সম্ভবত 96 সালের পরে আর দেখা হয়নি। তো খোঁজ খবর আছে যে বিপ্লবরা কাজ করছে, আজকে যারা নেতৃত্ব দিচ্ছে আবৃত্তি অঙ্গনে বাংলাদেশে, তারা সবই আমার বন্ধু। কেউ হয়তো 1 বছরের অগ্রজ, কেউ বন্ধু, কেউ 2-1 বছরের অনুজ, এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে আজকে আমরা একটু কোভিড-19 ফলাফল হিসেবেই আমরা হয়তো স্ট্রিমইয়ার্ডে সবাই যুক্ত হওয়ার কারণে আমাদের পুরনো সম্পর্কের একটি ঝালাই হচ্ছে, একটি চর্বিত চর্বণ হচ্ছে। এবং আহ এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে আমরা কোভিড কালে আমাদের একটা ইন্টারাকশন তৈরি হলো, এবং কে কোথায় ছিলাম, কোথায় আছি, এই ব্যাপারগুলো জানাজানি হয়ে গেল। এবং এর ভেতর দিয়ে শিল্পের একটা দারুণ লাভ হলো যে আজকে পৃথিবী জুড়েই বাংলা ভাষাভাষীদের মধ্যে আবৃত্তি হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, একটা মেলবন্ধন রচিত হচ্ছে 28 কোটি বাঙালির মধ্যে। তো এটা ভালো দিক। আর আজকে বিপ্লবের সঙ্গে বসতে পেরে ভাল লাগছে যে অনেকদিন পর দেখা হলো। আর বিপ্লবরা তো কাজ করছে ওরা ঢাকাতে, সাংগঠনিক চর্চা এবং এটা নিয়েই আছে, যে কারণে। আর আমি তো চাকরি আর থাকি বাইরে। তো যে কারণে তারা আবৃত্তির মধ্যে যেভাবে নিজেকে সঁপে দিয়েছে, আমি ঠিক ওইভাবে নয়। তবে ব্যক্তি চর্চাটা কখনোই কমেনি। হয়তো প্রতিদিনই একটা দুটো কবিতা হয়তো পড়ি, শুনি বা দেখি, এরকম আর কি। তো যাই হোক, আজকে এখানে আহ, আ-
আসতে পারার জন্য রোদ্দুর, অরিত্র বা রুদ্র, এই স্ট্রিমইয়ার্ডকে ধন্যবাদ, বিপ্লবকে ধন্যবাদ, হলের স্মৃতিচারণ, আর অনেক স্মৃতিচারণ আছে, আমরা আস্তে আস্তে করবো। তো এখন আমাকে বলা হয়েছে যে কবিতা পড়তে। তো আহ, এটি আগস্ট মাস। আগস্ট মাস মানেই হচ্ছে শোকের মাস, এবং এই মাসেই আমরা বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে হারিয়েছি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা হারিয়েছি। এই যে মহাপ্রয়াণের মাস, এই তিন মহামানবের, তা আমি প্রথমেই বঙ্গবন্ধুকে নিবেদন করে আহ, একটি কবিতা পড়তে চাই। এটি শফিক আলম মেহেদী খাঁ, তিনি কি আসবেন? তিনি কি আসবেন? আবার আসবেন, যিনি চোখ তুলে তাকালে রোদ উঠতো, ফুল ফুটতো, পাখি ডাকতো, সাম্য স্বদেশ স্বাধীনতা করে করে আমলা হওয়ার বাসনা, গৃহের নিবিড় সুখ জলাঞ্জলি দিলেন। সুনিপুণ স্থপতির মতো মুক্ত স্বদেশ নির্মেঘ নীল আকাশ রেখে গেলেন উত্তরসূরিদের অনাস অধিকারে। বাংলার ঘরে ঘরে অগণন সূর্যোদয়ের স্বপ্নের প্রত্যাশায় যৌবনের অনিন্দ সুন্দর অনেকগুলো বছর কারাবাসে কাটালেন যিনি। আরণ্যক অন্ধকারে হ্যামিলনের আশ্চর্য বাঁশিওয়ালার মতন বন হাওয়ায় যে কণ্ঠ ভেসে এলে ঘর গৃহস্থালী বন বাঁধার উজাড় করে ছুটে যেত অযত লক্ষ মানুষ পল্টনে, রেসকোর্সে, স্বপ্নের ঘোরে, যাকে দেখে পদ্মা মেঘনার উত্তাল তরঙ্গ রাশি নত হতো বিপুল কর্নিশে। তিনি কি আসবেন? আবার আসবেন আমাদের মাঝে পতিত পৃথিবীতে, যার মুখ চেয়ে সন্তান প্রতিম বাঙালি আমরা অনন্ত প্রার্থনার সুরে বলবো, হে জনক, হে ঋষি, এ ধুলো, এ মাটি স্পর্শ করে দাও, সোনা হোক, খাঁটি সোনা, সোনা হোক, খাঁটি সোনা। ধন্যবাদ। ধন্যবাদ সাধনদাকে। সাধনদা, আপনি যেটা বলছিলেন যে আপনি শিশু একাডেমির সাথে যুক্ত আছেন, আমরা কি ভবিষ্যতের আবৃত্তি শিল্পী বা ভবিষ্যতের সঙ্গীত শিল্পীদেরকে আপনি কিন্তু দেখছেন, একরকম আপনি পরিচর্যা করছেন শিশু একাডেমিতে, তাদের তাদের পাশে থাকছেন সব সময়। কেমন লাগছে, মানে কি মনে হচ্ছে যে তারা কি ভবিষ্যতে বাংলাদেশকে সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পারবে, বা তাদেরকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখতে পারেন যে একজন প্রবীণ আবৃত্তি শিল্পী বা প্রবীণ সাংস্কৃতিক কর্মী হিসেবে নবীনদেরকে দেখছেন, এই নবীনরা কেমন করবে ভবিষ্যতে, বা তাদের পরিচর্যাটা এখন কেমন হচ্ছে? নিশ্চয়ই নবীনরা, আহ, তাদের সম্ভাবনা তো প্রচুর। আমরা পারফর্মিং আর্টের যে মূল ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে, তা বোধ করি যে বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আহ, আগে শিশুদের এনরোলমেন্ট ছিল না, এখন হয়তো বা আছে। তো আমাদের যে প্রতিযোগিতাগুলো হয়, যে আমরা তৃণমূল পর্যায় থেকে যে ট্যালেন্ট হান্টিংটা করি, পারফর্মিং আর্টের যতগুলো মাধ্যম আছে, শাখা প্রশাখা আছে সবগুলো, এবং সেই সঙ্গে স্পোর্টস এর কিছু বেসিক কিছু ইভেন্ট থাকে। তো সেখানে 30টি ইভেন্ট থাকে। জাতীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা হয়, সেখানে আমরা উপজেলা থেকে বাছাই করি, সেখান থেকে জেলা পর্যায়ে আসে, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে, এবং তারপর তারা ন্যাশনালি কম্পিট করে। তো এখানে আমরা লক্ষ লক্ষ শিশুর অংশগ্রহণ দেখি। মানে আমাদের শিল্প সাহিত্যের এমন কোনো মাধ্যম নেই, শাখা প্রশাখা নেই, যেটার উপরে কম্পিটিশন হয় না। তো সেখানে আমরা প্রচুর ছেলে মেয়েকে আমরা পাচ্ছি, এবং এই ছেলে মেয়েগুলোর মান তো প্রশ্নাতীত।
এবং তাদের এনরোলমেন্টটাও খুবই আশাপ্রদ। সুতরাং আমাদের হতাশ হবার কিছু নেই। আমাদের ছেলেমেয়েরা প্রচুরভাবে তারা পারফর্মিং আর্টে আসছে এবং খুব যোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে তারা তাদের কোয়ালিটিকে উপস্থাপন করতে পারছে। এ নিয়ে একজন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ শিশু একাডেমি খুবই আশাবাদী, এবং আমাদের ছেলেমেয়েরা আগের যে কোনো সময়ের চেয়ে তারা অনেক বেশি অ্যাক্টিভ। এবং আমরা দেখছি যে ছেলেমেয়েগুলো একাডেমিক্যালি ভালো করছে, ঠিক সেই ছেলেমেয়েগুলো পারফর্মিং আর্টেও ভালো। এই যে একটি সব্যসাচী, একটি মানে গুণসম্পন্ন শিশুদেরকে আমরা প্রচুরভাবে দেখতে পাচ্ছি, এবং তারা আমাদের শুধু তো আবৃত্তি না, আমাদের নৃত্য শিল্পে, আমাদের সঙ্গীত শিল্পে, আমাদের আর্টে, আমাদের বিতর্কে, উপস্থাপনা, যন্ত্রসঙ্গীতের বিভিন্ন মাধ্যমে এরা খুবই ভালো করছে। এবং এখন যে ছেলে মেয়েগুলো উঠে আসছে, তারা ওই জায়গা থেকে কোনো না কোনো ভাবে তারা ওই টাচে থেকেই হচ্ছে। আমাদের কালচারাল সংগঠনগুলোকে আমরা বলি সেকেন্ডারি মাধ্যম, এটা প্রাইমারি মাধ্যম নয়। কারণ তারা ওই ছেলে মেয়েগুলো যখন বিশ্ববিদ্যালয়ে আসছে, কলেজে আসছে, তখন তারা তাদের এরেনাতে একটা সংগঠন গড়ে তুলছে, অথবা একটি প্রতিষ্ঠিত সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং যুক্ত থেকেই তারা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আবার অ্যাডাল্ট হিসেবে যুক্ত হচ্ছে। তো আজকে সেটাই বলি যে আমাদের অনেক সংগঠন, ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, এই সংগঠনগুলোতে যারা কাজ করছে, কোনো না কোনো ভাবেই তারা কিন্তু শিশুকাল থেকেই ওইভাবে একটি চর্চার মধ্য দিয়েই কিন্তু এসছে। সুতরাং এটা আমরা খুব আশাবাদী, এবং আমরা যখন আবৃত্তি দেখতে পাচ্ছি আমাদের অনলাইন গুলোতে, যে মানের বিচার করব না, মানের বিচার নিয়ে তো প্রশ্ন আছেই, কিন্তু সংখ্যার বিষয়টি, পরিমাণের বিষয়টি, এটি খুব আশাপ্রদ। কারণ আমরা যদি এখন শিল্প মাধ্যমে যারা আসতে চায়, নিশ্চয়ই তাদের একটি ভালো নীতি, একটি আদর্শ, একটি মানবিক চেতনা, একটি সৌন্দর্যের চেতনা নিয়েই তারা আসে। সুতরাং এটি আমাদের জন্য খুব আশার, যে আমাদের সমাজের জন্য যে তারা আবৃত্তিতে ব্রতী হচ্ছে, তারা সঙ্গীতে তারা ইনভলভ হচ্ছে, বা অন্যান্য শিল্প মাধ্যমে, এটা ভালো লক্ষণ। আর মানটা যখন প্রচুরভাবে তারা এখানে থাকবে, চর্চা করবে, তখন নিশ্চয়ই মানটা নিশ্চিত হবে। ধন্যবাদ। ধন্যকে চাইবো আচ্ছা, রোদ্দুর নিয়ে শোনাবেন। একটা জিনিস যেটা আমার যে একটা প্রশ্ন, আগে একটা সময় তো শেখার এত স্কুল বা সংগঠন ছিল না, এখন অনেক সংগঠন আবৃত্তি শেখাচ্ছে। রোদ্দুর অরিত্রর কথা শুনতে পাচ্ছি না। খুব সম্ভবত ওর ওখানে নেটওয়ার্কের সমস্যা, অথবা আমার এখানেও হতে পারে, আমি ঠিক জানি না। রোদ্দুরকে শুনতে পাচ্ছে না বিপ্লব? আমিও পাচ্ছি না, তার মানে রোদ্দুরের ওখানে একটু সমস্যা বোধ হয়। আচ্ছা, আমাদের সঙ্গে যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি, এই সমস্যাটি আমরা বেশ সমস্যার মুখোমুখি হয়ে থাকি। এই নেটওয়ার্ক সমস্যা আমাদের বাংলাদেশে প্রকট, এবং আমাদের আশেপাশের অঞ্চলেও, পশ্চিমবঙ্গেও, যার ফলে ফেসবুক লাইভ গুলোতে আমরা যেভাবে একটা কোনো বাধাহীন ছবি দেখতে চাই, বাধাহীন কথা শুনতে চাই, সেটা হয়ে ওঠে না প্রায়শই। আজকেও আমি লক্ষ্য করছি, আমি যখন এখানে স্টুডিওতে ঢুকলাম, তখন অরিত্র আমাকে বলছিল, এবং সাধনদাও বলছিলেন,
যে আমার ছবি ঝাপসা আসছে। আমি আমার ল্যাপটপ থেকে ঝাপসা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু যখন সাধনদা কথা বলছিলেন একটু আগে, আমি আমার সেলফোন থেকে লাইভ স্ট্রিমটি দেখার চেষ্টা করলাম এবং দেখলাম যে পুরো ছবিটি বেশ ঝাপসা আসছে। এবং আমার ধারণা আপনারা হয়তো আমার কথাও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন না। আম, সেটা হওয়াটা স্বাভাবিক, কারণ নেটওয়ার্কের কারণে সমস্যাটা, এটা ডিভাইসের কারণে নয়। তো যদি সেরকম হয়ে থাকে, আপনারা একটু ফিডব্যাক জানালে ভালো হবে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার ডিভাইসটা পরিবর্তন করে আমি ওয়াইফাই এর পরিবর্তে মোবাইল নেটওয়ার্ক থেকে আমি আবার নতুন করে সংযুক্ত হব কিছুক্ষণের জন্য। আমি বিযুক্ত হতে চাই। রোদ্দুর যেটা বলছিল, রোদ্দুরের কথা শুনে তারপরে আমি এই সময়টুকু নিই, ততক্ষণে সাধন দা আবৃত্তি করবেন। আমি যেটা শেষ পর্যন্ত না, বলছিলাম যে যে আগে তো তেমন কোনো সংগঠন ছিল না যারা আবৃত্তি শেখাবে, কিন্তু বর্তমানে আমরা অনেক সংগঠনকেই দেখছি যারা আবৃত্তি চর্চা করছে, আবৃত্তি শেখাচ্ছে ছোটদের হোক, ছোটদেরকে, এমনকি বড়দেরকেও যারা অনেকটা বয়স পেরিয়ে গেছেন তাদেরকেও। এই সুযোগটাকে আপনি কিভাবে দেখছেন? এই সুযোগটা আসলে আমাদের জন্য কেমন? আচ্ছা, যদি সুযোগ প্রশ্নটি বলা হয় তাহলে সেটাকে তো অবশ্যই খারাপভাবে দেখার কোনো কারণ নেই। আহ, আগে সংগঠন ছিল না সেটা, আহ, আগে বলতে কত আগে সেই প্রশ্নটি এসে যায়। তখনও যে আবৃত্তির চর্চা একেবারে ছিল না তা তো নয়। বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তি চর্চা প্রবলভাবে শুরু হয় আশি চর্চার পরবর্তী কথা সময় বলছি না, থেকে। আমি শেখার কথা বলছি। হ্যাঁ, তারও আগে 1976 সালেই সম্ভবত প্রথম আবৃত্তি সংগঠন হয়। আহ, কিন্তু আশি পরবর্তী সময় থেকে প্রবলভাবে আবৃত্তির চর্চাটা শুরু হয়। বর্তমানে অনেক সংগঠন হয়েছে, এটা যেমন সত্য, তেমনি ভাবে অনেক মানুষ আবৃত্তির সাথে যুক্ত হয়েছেন, এখন শিখছেন অনেকেই, সেটা সত্য। তো কোন শিল্পের বিস্তার অবশ্যই সাধুবাদযোগ্য। আমাদের যেরকম একটি বাংলাদেশে আমরা এখন বসবাস করছি, আমাদের শুদ্ধ সুন্দর চিন্তাগুলো অনেকটাই বিসর্জিত, আমরা নৈতিকতা বর্জিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছি। সেখানে প্রকৃত অর্থেই মানুষের মানবিক বোধগুলোকে জাগ্রত করবার জন্য শিল্প সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। সেই জায়গা থেকে আবৃত্তির চর্চার বিস্তার ঘটেছে, এটা অবশ্যই ভালো। তবে এই বিস্তারের মধ্য দিয়ে শিল্পটির আহ, কতখানি উন্নতি হচ্ছে সেটাও দেখার প্রশ্ন। শিল্পটার প্রতি যে যত্নশীলতা দরকার, যে সাধনা দরকার, সেটা আসলে যারা শেখাবেন তাদের যেমন দরকার আছে, যারা সংগঠন আহ, চর্চা করছেন, অর্থাৎ সংগঠনটি যারা তৈরি করছেন, পরিচালনা করছেন, তাদেরকেও ভাবতে হবে। যারা সংগঠনে আমরা যুক্ত হচ্ছি, শিখতে আসছি, কাজ করছি, তাদেরকেও ভাবতে হবে। সেই বিষয়গুলো কিন্তু প্রশ্নবিদ্ধ। বিপ্লব দা, আপনি কি এখন আবৃত্তি শোনাবেন নাকি আপনার যন্ত্রটি পরিবর্তন করে নি? আমার মনে হচ্ছে আমি আমার এখান থেকে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি আমার ছবি এবং আমি আমার শব্দ শুনতে পাচ্ছি যেখান থেকে আমি কথা বলছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার ছবি ঝাপসা আসছে, আমার কথাও ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ অন্য একটি ডিভাইসে আমি ঢুকে দেখেছিলাম লাইভ স্ট্রিমটি। সেটা মনে হয়েছে যে ওই রকম যদি ছবির মান এবং শব্দের মান হয় তাহলে এভাবে সংযুক্ত না থেকে পরিবর্তন করাটাই ভালো হবে। আমি কিছুক্ষণের জন্য সবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিয়েছি। আমি একটু বিযুক্ত হচ্ছি, ততক্ষণে সাধন দা আবৃত্তি করুন। ধন্যবাদ। ধন্যবাদ বিপ্লব। হ্যাঁ, তো একটু কেটেই যাচ্ছে। ততক্ষণ আমরা আবৃত্তি শিল্পী সাধন দাস স্যারের কাছে, সাধন দাস দার কাছে কিছু কবিতা শুনতে চাইবো। দাদা, আপনি যদি কিছু কবিতা আমাদের দর্শকদের জন্য শোনাতেন। আমি নির্মলেন্দু গুণের কবিতা প্রথম অতিথি। এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি, মুহূর্তে সবুজ ঘাস পুড়ে যায়, ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে ওঠে চাঁদ, নরম নদীর চর হা করা কবর হয়ে গ্রাস করে পরম শত্রুকে, মিত্রকে জয়ের চিহ্ন, পদতলে প্রেম,
ললাটে ধুলোর টিপ এঁকে দেয় মায়ের মতন। এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি। নদীর জলের সঙ্গে মানুষের রক্ত মিশে আছে। হিজল গাছের ছায়া বিপ্লবের সমান বয়সী। রূপসী নারীর চুল ফুল নয়, গুচ্ছ গুচ্ছ শোকের প্রতীক। বাংলাদেশ আজ যেন বাংলাদেশ নয়। এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি, কখনো দেখেনি কেউ। বাতাস বাতাস শুধু নয়, ৩০ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসময়। আকাশ আকাশ শুধু নয়, এরকম বাংলাদেশ বাংলাদেশ নয়। এখানে প্রাণের মূল্যে নদীর জলের মধ্যে আসে বান, টর্পেডো টাইফুন ঝড়, কাল বৈশাখীর দুরন্ত তুফান। কোকিল কোকিল শুধু নয়, পাখি শুধু পাখি নয় গাছে। বাউলের এক তারা অরুর অস্থির মতো যেন আগ্নেয়াস্ত্রে বারুদের মজ্জা মিশে আছে। আজকাল গান শুধু গান নয়, সব গান অভিমান। প্রাণের চিৎকার বলে ক্রুদ্ধ মনে হয়। এরকম বাংলাদেশ কখনো দেখেনি কেউ। তুমি তার প্রথম অতিথি। ধন্যবাদ। খুব সুন্দর আবৃত্তি। আসলে এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের সবারই, সুন্দর একটা বাংলাদেশ, বাংলাদেশের সব মানুষেরই স্বপ্ন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে সব আবৃত্তি শিল্পীরই একটা মানে ভালো লাগার জায়গা থাকে। অনেক আবৃত্তি শিল্পী রুদ্ররসের কবিতা পড়তে পছন্দ করেন, কেউ বা প্রেমের কবিতাগুলো পড়তে পছন্দ করেন। সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে আপনার প্রিয় কবিতার ধরন কোনটি, বা যেটাকে বলা হয় কমফোর্ট জোন আবৃত্তির ক্ষেত্রে, সেটা কোন ধরনের আবৃত্তি বা কোন ধরনের কবিতাকে বলবেন? এটা আসলে বিশেষ কোনো ফ্যাসিনেশন নেই। সব কবিতাই ভালো লাগে বা পড়া যায়, পড়ার মতো কবিতাই পড়া যায়। সেটা দ্রোহের হতে পারে, প্রেমের হতে পারে, মুক্তিযুদ্ধের হতে পারে, দেশপ্রেমের হতে পারে, প্রকৃতির হতে পারে, বা পরাবাস্তবের হতে পারে, যেটি কবি জীবনানন্দ দাশ, এবং তার কবিতা তো বেশি ভালো লাগে, এবং সেটি কিন্তু পরাবাস্তবের কবিতা। তো এগুলো আছে। আহ, তো প্রেমের কবিতা, এখানে আমার ব্যক্তিগত একটি অবজারভেশন আছে যে আসলে সব কবিতায় প্রেমের কবিতা বলে আমরা যে কবিতাগুলি মনে করি বা বলি বা লিখি, এটা একেবারেই আহ, শতভাগ প্রেমের কবিতা নয়। এটা একেবারে বিচ্ছেদ, এবং সব প্রেমই দেখা যাচ্ছে বিরহে পরিণত হয়েছে। প্রতিটি কবিতায়, প্রেমের কবিতায় দেখা যাচ্ছে শেষে বিরহ দিয়ে বা বিচ্ছেদ দিয়ে শেষ হচ্ছে। সুতরাং প্রেমের কবিতাগুলো 100% নির্ভেজাল প্রেম নয় মনে হয়। আহ, দেখবা যে যত কবিতায় আছে, শেষ পর্যন্ত একটা হতাশা, না পাওয়ার ব্যর্থতা আছে, একটা বিচ্ছেদের আকুতি আছে। সুতরাং ওই অর্থে অ্যাবসোলুট সফল কোন প্রেমের কবিতা আছে এটা আমি খুঁজে পাইনি। তো আচ্ছা, আমি পরাবাস্তব। আমি রবীন্দ্রনাথের কবিতাও পড়বো আজকে, যেহেতু এ মাসটি ওনারও মহাপ্রয়াণ মাস, মানে আগস্ট মাস, ইংরেজি মাস ধরে। আর প্রথমেই তো আমি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পড়েছি। একই সঙ্গে আমি আহ, জীবনানন্দ দাশের কবিতাও পড়বো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও পড়বো। তো সব কবিতাই ভালো লাগে যদি কবিতাটি ভালো হয়, পড়বার মতো হয়। সেক্ষেত্রে প্রেমের কবিতা বলি, আর দ্রোহের কবিতা বলি, অথবা প্রেরণার কবিতা বলি, সংগ্রামের কবিতা বলি, সব কবিতাই গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে একজন আবৃত্তি, আসলে আমি জানি না, ব্যক্তিগতভাবে আমি নিজেকে আবৃত্তিকার বা আবৃত্তি শিল্পী মনে করি না।
আমি কবিতা ভালো লাগে এবং সেই জায়গা থেকে কণ্ঠে উচ্চারণ করবার চেষ্টা করি। আর আমি যখন শম্ভু মিত্রের আবৃত্তি শুনি, আমি যখন কাজী সব্যসাচীর আবৃত্তি শুনি, আমি যখন প্রদীপ ঘোষের আবৃত্তি শুনি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি শুনি, জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তি শুনি, হর্ষর বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি শুনি, গোলাম মোস্তফার আবৃত্তি শুনি, তখন মনে হয় যে আমি আবৃত্তির আও জানি না। তো যেহেতু একটি পরম্পরা রক্ষা করতে হয় যুগ যুগ হিয়ে, তো আমাদের তো সেই রিলে দৌড়ের মতো ধরে তো রাখতে হবে, তাই না? প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের ধারাবাহিকতা রক্ষার জন্যই আমার মনে হয় যে এটা ধরে রাখা। তাছাড়া আবৃত্তির যে মানের জায়গাটায় আবৃত্তি পুরোহিত শম্ভু মিত্র থেকে কাজী সব্যসাচী এবং আমাদের জয়ন্তদা, ভাস্বরদা যে জায়গায় আবৃত্তি নিয়ে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ভাবি যে আমি আবৃত্তিকার, আমি নিজেই লজ্জা পাই যে আসলে আমি আবৃত্তি কারও নয়, আবৃত্তি শিল্পীও নই। আমি আবৃত্তি একটি কবিতা পড়বার চেষ্টা করি এবং সেখানে যে শব্দের, বাক্যের শিল্পিত শুদ্ধ উচ্চারণ এবং কবিতার যে বিষয়বস্তু, কবিতার একটি ফিলোসফি থাকে, সেটিকে ধরবার চেষ্টা করা হয়। আমি নিজেকে কখনোই আবৃত্তিকার বা আবৃত্তি শিল্পী মনে করি না, কারণ সে যোগ্যতা আমার নেই। এই হচ্ছে কথা। আচ্ছা, আপনি জীবনানন্দ দাশের কবিতার কথা যেহেতু বলছিলেনই, তাহলে একটা জীবনানন্দ দাশের একটা কবিতা কি আপনার কণ্ঠে আজ শুনতে পারি? হ্যাঁ, ওটা শোনাবো, একটু বড় কবিতা। তো বিপ্লব তো স্ক্রিনে নাই। পদ্মা বিপ্লব আবার বোধহয় যুক্ত প্রবলেম হচ্ছে। হয়েছেন আমাদের সঙ্গে। বিপ্লবের একটা আবৃত্তি শুনে নিলে হতো। ও দর্শকদের সম্ভবত একটা কথা একটু জানিয়ে রাখি, আজ সারা দেশে বাজে আবহাওয়ার জন্য নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক জনিত একটু গোলযোগ হচ্ছে। আপনাদের অনেক সমস্যা হচ্ছে, তবুও আপনারা আমাদের পাশে আছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। এই নেটওয়ার্ক জনিত সমস্যাগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। সকলকে ধন্যবাদ আবার আমাদের সঙ্গে থাকার জন্য। আমি কয়েকটি কমেন্ট একটু পড়ে নিতে চাই। বেশ কয়েকজন অনেক প্রথম থেকে আমাদের সাথে আছেন। জাহিদ হাসান পারভেজ লিখেছেন, সাধনদার আবৃত্তি আমি অনেক আগে থেকেই শুনছি। আমরা সবাই শুনছি সাধনদাকে। মাহমুদ রিনি লিখেছেন, অসাধারণ কণ্ঠের কারুকাজ সাধনদার, ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য। শিলা বিশ্বাস লিখেছেন, চমৎকার আবৃত্তি পরিবেশনা। প্রশান্ত বিশ্বাস আছেন, অনেকেই আছেন আমাদের সঙ্গে। শিমুল নন্দীকে দেখতে পাচ্ছি, মাইনুল আজম চৌধুরীকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর আমাদের রুদ্র সভাপতি নাহিদ হাসান, সে প্রথম থেকেই আমাদের সঙ্গে আছে। ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের নেটওয়ার্ক জনিত সমস্যাগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ধন্যবাদ। বিপ্লব মজুমদার আবার কিছুক্ষণের জন্য একটু নেটওয়ার্ক জনিত কারণে আমাদের সঙ্গে নেই। আমরা ততক্ষণ সাধনদার আবৃত্তি শুনবো, এর মধ্যেই বিপ্লব দা চলে আসবেন। সাধনদা, আপনি আমাদেরকে যদি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, যেহেতু এটা তার প্রয়াণের মাস, মহাপ্রয়াণের মাস, রবীন্দ্রনাথের একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি খুব কমন কবিতা একটু পড়ছি। আহ, আহ, এটি হচ্ছে যে বলাকা বলাকা কবিতাটা পড়ছি। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমে স্রোত খানি বাঁকা, আঁধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো, তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো চলে। অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে, মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ,
অন্ধকারে উঠিছে গুমরি, সহসা শুনিনু সেই ক্ষণে, সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা, শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল, দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা, ঝঞ্ঝামদ রসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে, বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী, গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরি গিরি শ্রেণী, তিমির মগন শিহরিল দেউদর বন। মনে হলো এ পাখার বাণী দিল আনি, শুধু পুলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে। বেগের আবেগ পর্বত চাহিল হতে, বৈশাখের নিরুদ্দেশ মেঘ। তরু শ্রেণী চাহে পাখা মেলি, মাটির বন্ধন ফেলি। ওই শব্দ রেখা ধরে চকিত হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনা ঢেউ উঠে জাগি, সুদূরের লাগে হে পাখা বিভাগী। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিল স্তব্ধতার ঢাকা। শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে, অমনি পাখার শব্দ, উদ্দাম চঞ্চল। তৃণমূল মাটির আকাশ পরে ঝাঁপতেছে ডানা, মাটির আধার নিচে কি জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি, এই বনে চলিয়াছে উন্মুক্ত ডানায়। দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানা, নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে, অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে, এই বাসা ছাড়া পাখি ধাই আলো অন্ধকারে। কোন পার হতে কোন পারে ধনিয়া উঠিছে শূন্য, নিখিলের পাখারে গানে। হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে। ধন্যবাদ। সাধারণত একটা জিনিস জানার ছিল যে আপনার আবৃত্তির শুরুটা বা কবিতার প্রতি যে ভালো লাগার শুরুটা সেটা কিভাবে? এটি খুব ছোটবেলা থেকেই, সেটি হচ্ছে যে আমাদের বাড়িতে এবং আমাদের আহ, আহ, গ্রামে নিয়মিত নাটক হতো, বছরে একটা দুটো নাটক হতো। এবং আমাদের গ্রামেই যাত্রাপালা বসতো, যাত্রা। এটাও সিজনে, অর্থাৎ যে সময়টা আগে যাত্রা হতো এই সময়গুলো যাত্রা হতো। আবার বছরে একটা দুটো নাটক হতো। নাটক আমাদের বাড়িতে হতো, আহ অন্য বারোয়ারি জায়গায়ও হতো। এখান থেকে একটা প্রেরণা। এবং খুব ছোটবেলায় আমি কাজী সব্যসাচীর ক্যাসেট, তখন তো ছিল ফিতে, হ্যাঁ, ফিতে যেটা ক্যাসেট, তো এটা আমি হাতে পেয়ে গেলাম এবং তখন আমি এটি প্রচুর শুনতাম। এবং ওই শুনেই আমি মুগ্ধ হলাম কাজী সব্যসাচীর প্রতি। এবং প্রথম কাজী সব্যসাচীর যে কবিতা, আহ, তারই বাবা, পিতা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সব কবিতাই
আহ, ওই ক্যাসেটে ছিল সব কবিতা, মানে আবৃত্তির কবিতাগুলো সবই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। তো কাজী সব্যসাচীর সেই আবৃত্তি শুনেই, মূলত ক্যাসেট আবৃত্তি শুনেই আমি আবৃত্তির প্রতি আমার যে টান বা আবৃত্তির প্রতি যে একটি ভালোবাসা সেটি জন্মেছে। তৎপরবর্তীকালে আমরা তো স্কুলে কলেজে একটি বাৎসরিক অনুষ্ঠানে তো ওই আবৃত্তি করবার একটি সুযোগ হতো, কিন্তু কোনো সাংগঠনিক চর্চা আমার ঝিনাইদহে ছিল না। কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 86-87 সালে অনার্স সোশিয়োলজিতে, তো আমি তখন এসে অনেক সংগঠন পেয়ে গেলাম। আমাদের টিএসসি কেন্দ্রিক অনেক সংগঠন। তো আহ, অনেকগুলো সংগঠন ছিল। তো দু একটি সংগঠনে আমি গিয়েছিও, কিন্তু ওইভাবে সেই সংগঠনের সঙ্গে আমার যোগ তৈরি হয়নি। আমি ডাকসু সাংস্কৃতিক দলেই আমি যাই। এটি আনিসুজ্জামান, আনিস ভাইয়ের হাত ধরে। আনিস ভাই এক সময় ভালো আবৃত্তি করতেন, এখন আনিস ভাই কোথায় আছেন আমি জানি না। আনিস ভাইয়ের হাত ধরে, এবং বেশ সিনিয়র ছিলেন তিনি, আমার 5-6 বছরের। এবং আমার একজন কাজিন রয়েছেন, সুবল বোস মনি, তিনি এখন সরকারের এডিশনাল সেক্রেটারি। সুবলদার বন্ধু আহ, আনিস ভাই, তার হাত ধরে আমার ডাকসু কালচারাল টিমে যাওয়া। এবং তখন ডাকসু কালচারাল টিমের পদাধিকার বলে পরিচালক ছিলেন, অর্থাৎ ডাকসুর যিনি সামাজিক আপ্যায়ন সম্পাদক হন, পদাধিকার বলে তিনি ডাকসু সাংস্কৃতিক দলের পরিচালক হন। তো তখন 81 সালের যে ডাকসু সর্বশেষ, সেই ডাকসুর সামাজিক আপ্যায়ন সম্পাদক ছিলেন আজকের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী ভাই। আহ, তিনি তখন ডাকসুর সাংস্কৃতিক দলের পরিচালক এবং পরিচালনা করেন। তখনই 87 সালের দিকে ডাকসু সাংস্কৃতিক দলে আমি যোগ দিই, এবং তারপরে কাজ করি একেবারে 92 সাল পর্যন্ত। এই ডাকসুর সাংস্কৃতিক দলই আমার সাংগঠনিক চর্চা। এর বাইরে আমার তার আগে সাংগঠনিক চর্চা আমি করিও নি এবং আজও করি না। এবং ডাকসুর সাংস্কৃতিক দলে যখন ছিলাম আমরা তখন প্রচুর অনুষ্ঠান করেছি। এবং আমাদের তখন আমরা আমাদের এই আহ, যে কালচারাল মুভমেন্টটাকে আমরা আহ, গণমানুষের মুভমেন্টের সঙ্গে একাত্ম করেছিলাম। এবং তখন আমাদের সাংস্কৃতিক যে বাতাবরণটি অন্যরকম ছিল, আজকের মতো না। তখন সাংঘাতিক একটি জোয়ার ছিল, মানে তখন একটি অসাংবিধানিক সরকার ছিল, এবং সেই সরকারকে এর উদ্দেশ্যে আমাদের আহ, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো, এটা সত্য। আহ, সেই সাথে আহ, সেটা 30 বছর আগের কথা। নিশ্চয়ই আমরা তো আহ, সামাজিক পরিবর্তনের স্রোতে, আমাদের বিজ্ঞান প্রযুক্তির পরিবর্তনের স্রোতে, আমাদের চিন্তার জগতের যে পরিবর্তন, এই পরিবর্তনের যে স্রোত, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। তো এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের স্রোতধারায় আমরা আজকে এমন একটি জায়গায় হাজির হয়েছি। বিপ্লব আহ তারা আজকে একেবারেই নেতৃত্ব দিচ্ছে ঢাকাতে আবৃত্তি সংগঠনের, আবৃত্তি ফেডারেশন, এই জায়গাগুলো নেতৃত্ব দিচ্ছে। তো নিশ্চয়ই আমরা যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি যে আমাদের 80-এর দশক, 90-এর দশক বা 70-এর দশকে আবৃত্তির বা আমাদের শিল্পাঞ্চলের, অর্থাৎ পারফর্মিং আর্টের যে বাতাবরণটি যেমন ছিল, আজকে তেমনটি নেই। আহ, আজকে এটি খুব সহজ হয়ে গেছে। আমি সহজেই আমার সেলফোনে একটা রেকর্ড করে আমি ছেড়ে দিচ্ছি। আগে কিন্তু এত সহজ ছিল না। আমাদের অনেক বড় বড় আবৃত্তিকার, প্রথিতযশা আবৃত্তিকার, অনেকে কিন্তু অনেকে ক্যাসেটই নেই। যে গত কয়েকদিন আগে শ্রদ্ধেয় ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, তো ভাস্বরদার সঙ্গে আমার কথা হচ্ছিল। তো এবং জয়ন্তদা, যিনি আমাদের আবৃত্তির এক, কি বলা যায়, যে এক
মহাবিষ্ট এক নাম আবৃত্তি। তো এই দুইজন যে আবৃত্তির প্রবাদ পুরুষ, আমাদের প্রবাদ প্রতিম, ওই অর্থে ক্যাসেটও নেই। তো আমি এই সুযোগে আহ, বিপ্লব, যেহেতু আমি জানি যে কানেক্টিভিটি আছে, অনুরোধ করব যে আহ, জয়ন্তদা, এখন কিছু আবৃত্তি দরকার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া। এবং ভাস্বরদাকেও আমি সবিনয়ে অনুরোধ করেছি যে দাদা কিছু রেকর্ড করেন, এবং একটি জায়গায় এটা সংরক্ষিত হওয়া দরকার। তা না হলে আমরা তো কোয়ালিটিটা জাজ করতে পারবো না, এবং আমরা কোয়ালিটিটা জাজ করতে না পারলে আমরা আবৃত্তি কেন, আমরা বাচিক শিল্পের যতগুলো মাধ্যম আছে কোন শিল্পে ঠিক মতো কাজ করতে পারবো না। তো এই কারণে বিপ্লবরা যেহেতু মূল ধারায় আছে ঢাকাতে, এবং বিপ্লবকেও অনুরোধ করব যে আমাদের এই জায়গাটা, যে জায়গাগুলো এখনো ফাঁকা আছে, সেই জায়গাগুলো, ভাগ্যিস আমাদের শ্রদ্ধেয় গোলাম মোস্তফা, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধ, তিনি দুটো ক্যাসেট রেখে গিয়েছিলেন, সেগুলো আমরা শুনি, এবং শুনে আমরা আবৃত্তি কেমন হতে হয়, আবৃত্তি কাকে বলে, সেটি আমরা বুঝতে পারি। তো যাই হোক, আমি তো অনেক সময় একাই খেয়ে ফেললাম। বিপ্লব এসছে, বিপ্লবের আবৃত্তি শুনবো এবং কথা শুনবো। ধন্যবাদ। বিপ্লবদার কাছে যাব, অবশ্যই দাদার আবৃত্তি শুনবো সবার আগে, তারপর কথা বলবো। আচ্ছা, আমি দুঃখিত এতটা সময় নেবার জন্য। আসলে এই যান্ত্রিক ত্রুটি সঙ্গে রেখে একটি অনুষ্ঠান চালানো কঠিন, সেই কারণেই আমার কাছে মনে হলো যে ডিভাইস এবং নেটওয়ার্কটি পরিবর্তন করে দেখা যায় কিনা। আশা করছি এখন সমস্যা হবে না। আজকের অনুষ্ঠানটি যেভাবে শুরু করবার পরিকল্পনা ছিল সেখান থেকে কিছুটা সরে আসতে হয়েছে আসলে। তবু যেহেতু আগস্ট শোকের মাস, এবং এবছরের আগস্ট আমাদের কাছে একটু বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এবছরের আগস্ট শুধু শোকের নয়, সেই সঙ্গে বলবো 2020 সালের আগস্ট আমাদের কাছে চিরঞ্জীব মুজিবকে স্মরণ করবার মাস। তো সেই সূত্রে তাকে স্মরণ করে উপস্থাপন করছি মহাদেব সাহার কবিতা আমি কি বলতে পেরেছিলাম। আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17ই মার্চ এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়ালে বেপে এক গুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে রাত্রিবেলা। আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশেই নিদ্রামগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব। গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর ও জলভরানো তো দেখিনি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলুথালু চুলগুলির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ, চিরকাল তার চুলগুলির মতোই অনিশ্চিত ও কম্পিত বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির অবিচল। জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে, যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে। তিনি তখন সদ্য ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসেছেন, কিংবা 70-এর পল্টনে, আর একবার 71-এর 7ই মার্চের বিশাল জনসভায়
দেখলাম তিনি ক্রমে উষ্ণ, অধীর ও উত্তেজিত হয়ে উঠেছেন। এক সময় তার ঠোঁট দুটি সব কেঁপে উঠল। বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে, লজ্জায় ও সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে অবনত হয়ে আছি বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমলো শাপলা ও দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্রসঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ নিঃসরিত হলো না। তবু আমি সেই নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ তখন ফুটে উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা। কেমন আছে 8 কোটি বাঙালি আর এই বাংলা, বাংলাদেশ? কি বলবো আমি? মাথা নিচু করে ক্রমে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি এখানে, দুধের শিশু এখনো না খেয়ে মরছে, কেউ থামাতে পারি না। বলতে পারিনি তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো? তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপরে একে একে ধর্ম নিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা। এমনকি একটি বাঙালি ফুল ও একটি বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি আর কিছুই তুমি জানতে চাওনি, বাংলার প্রিয় নেতা শেখ মুজিব। কিন্তু আমি তো জানি, 75-এর সেই 15ই আগস্টের সেই ভোরবেলা প্রথমে এই বাংলার কাক, শালিক ও খঞ্জনাই আকাশে উড়েছিল। তার আগে বিমান বাহিনীর একটি বিমানও ওড়েনি। তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামান থেকে, বরং পদ্মা, মেঘনা সহ সেদিন বাংলার প্রকৃতি একযোগে কলরোল করে উঠেছিল। আমি তো জানি, তোমাকে একগুচ্ছ গোলাপ ও স্বর্ণ চাঁপা দিয়েই কি অনায়াসে হত্যা করতে পারতো। তবু তোমার বুকেই গুলির পর গুলি চালালো ওরা। তুমি কি তাই টলতে 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 বাংলার ভবিষ্যৎকে বুকে জড়িয়ে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলে? শেখ মুজিব সেই ছবির ভিতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই জানতে চান না তিনি। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো, এই বাংলাদেশ, এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম তার শেষবার ঘুমিয়ে পড়ার আগে? আমি কি বলতে পেরেছিলাম? ধন্যবাদ বিপ্লব দাকে। কমেন্ট দেখতে পাচ্ছি, বিধান ভদ্র কমেন্ট করেছেন, বিপ্লব দা অনেকদিন পরে শুনছি আপনার কণ্ঠ আর দেখছি আপনাকে। জগন্নাথ হলে প্রথম আপনার আবৃত্তি শুনে আপনার ভক্ত হয়ে গিয়েছিলাম। বোধহয় আপনার পুরনো একজন হলের সতীর্থ আজ আপনাকে অনেকদিন পর দেখে এই কমেন্টটি করেছেন। ধন্যবাদ ভালো আপনাকে। লাগলো দেখে। বিধান ভদ্র সম্ভবত বিধান ভদ্র এখন MM কলেজে ইংরেজি আচ্ছা বিভাগের আচ্ছা সহযোগী অধ্যাপক। আচ্ছা আচ্ছা।
বিপ্লবদার কাছে আমি একটা অনুরোধ করেছিলাম অনুষ্ঠান শুরুর আগে, হ্যাঁ গল্প শোনার, সুকুমার রায়ের বাজে গল্প, ওটা যদি হ্যাঁ একটু আমি হ্যাঁ 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 শোনাবো। আমি শেষে শোনাই, এটা ভালো হবে। আচ্ছা, আমি জানি না আমরা আর কতক্ষণ করব, সব মিলে অনুষ্ঠানের ব্যাপ্তি কতটুকুন একটু বললে ভালো হয়। ব্যাপ্তি এটা আসলে পুরোটাই নির্ভর করছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট। হ্যাঁ ঠিক আছে, আপনাদের অসুবিধা নেই, উপরে। শেষে আপনারা হ্যাঁ শেষে শোনাবো, রম্য গল্প তো শেষে শোনাবো। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আমরা একটা অনুরোধ পেয়েছিলাম, নাহিদ হাসান একটা অনুরোধ করেছিল যে কোনো এক মাকে কবিতাটা শোনানোর জন্য। যদিও বা এটা ভাষার মাস নয়, সাধারণত ভাষার মাসে কবিতাটা শুনে থাকি আমরা। কবিতাটা কি একবার শোনা যায়? আহ আচ্ছা, আসলে সব কবিতা তো সবসময় মুখস্থ থাকে না, কিছু কবিতা হচ্ছে পান্ডুলিপি দেখে উপস্থাপন করতে হয়। এই মুহূর্তে আমার আসলে হাতে কাছে ওটা নেই, থাকলে অবশ্যই করা যেত। আর ভাষার মাস নয় এমন কোনো কথা নেই, আমাদের প্রতিটি দিনই ভাষার দিন, প্রতিটি দিনই আমাদের মুক্তিযুদ্ধের দিন। উম, তো অন্য কখনো কোনো অনুষ্ঠানে হবে। ধন্যবাদ। এবং যিনি শুনতে চেয়েছেন তার প্রতি আমি বিনীতভাবে মার্জনা প্রার্থনা করছি। আমরা অন্য কিছু কবিতা শুনি, আশা করছি খারাপ লাগবে না। তো তাহলে এবারে আমরা কি সাধনদার কাছে যাবো নাকি? না, অন্য কিছু শুনি। আমি আহ, আচ্ছা আমার কাছে না, বিপ্লবের আরেকটা কবিতা হোক, আমরা আচ্ছা, শুনি। ঠিক আছে, তাহলে আমি একটু প্রেমের কবিতার দিকে যাই, একটা প্রেমের কবিতা শোনাই। আহ আসলে কবিতাকেও আমরা এই যে প্রেমের কবিতা, ঘৃণার কবিতা অবশ্য নেই, নানা রকম ভাবে বিভাজন করেছি, এটা আমাদের বোঝার সুবিধার্থে করেছি। কিন্তু সব কবিতাই এই একরৈখিক ভাবে বিচার্য নয়। তো এই কবিতাটি যেটি আমি এখন উপস্থাপন করছি, এটিও আসলে প্রেমের কবিতার, আহ, বলবো যে প্রেমের কবিতার মোড়কে অন্য কিছুকে ধারণ করে। মাকিদ হায়দারের লেখা কবিতা, শাহজাহান নামা। আকবর হুমায়ুনকে কেউ না চিনলেও আমাকে সকলেই চেনে। আমি যদি বাড়িতে নাও থাকি তাহলেও বাসা খুঁজে পেতে অসুবিধা হবে না কারো। কেননা শাহজাহান মাস্তানের নাম সকলেই জানে জন্য এক বাক্যে বাড়িঘর দেখিয়ে দেবে নবীন বৃদ্ধ সকলেই। আমাদের পাড়ার বেড়ে ওঠা মেয়েদের বাবা মা আমাকে দেখলেই সালাম আদাব একটা না একটা কিছু দেবেই, কেননা ওরা জানেন শাহজাহান আছে বলেই এ পাড়ার মেয়েদেরকে উত্তক্ত করা দূরে থাক, চোখ তুলে চাইবার সাহস পর্যন্ত নেই অন্য পাড়ার গুন্ডা বদমাশদের। পাড়ার লোকদের ধারণা পুলিশের খাতায় আমার নাম ঠিকানা আছে, অথচ নেই। আমার নাম ঠিকানা আছে শুধু ওই সাদা বাড়িটার নীল মেয়েটির চোখের ভেতর। আমি সে কথা জানার পরপরই নীল মেয়েটির জন্য জীবনে একবারই মাত্র একটি পদ্য লিখেছিলাম। চরণ ধুলার তলে যেতে পারি যদি অনুমতি দাও, রোদের গভীরে যাব, 10 জন কাঙালের সাথে বসে যাব ধুলার আসনে, ভাতের বদলে যদি শান্তির ভেতরে তোমার ভালোবাসা পাই। আমি এখনো জানি না ওটা আদৌ কবিতা টবিতা হয়েছিল কিনা, তবে মেয়েটি একটি চিঠিতে জানিয়েছে সম্প্রতি, প্রিয় শাহজাহান, সম্রাট আমার, আগামী 1লা শ্রাবণে তোমার সঙ্গে দেখা করব জাতীয় জাদুঘরে, যেখানে আমার আত্মীয় স্বজন এবং পূর্বপুরুষদের ঐতিহাসিক কর্মকাণ্ড ও নিদর্শন এখনো বর্তমান। ইতি তোমারই মমতাজ, 30শে চৈত্র, 1400 সাল। আসলে আমাদের বাংলার প্রতি, বাঙালির ঐতিহ্যের প্রতি, বাংলাদেশের প্রতি ভালোবাসার কথাই ব্যক্ত হয়েছে কবিতার মধ্য দিয়ে।
ধন্যবাদ মজুমদার বিপ্লব দাকে। আমরা আবার একটু কমেন্ট বক্সের দিকে তাকাই। সাধন কর্মকার একটি কমেন্ট করেছেন, সাধন দা কথা বললেই মনে হয় আবৃত্তি হচ্ছে, অসাধারণ কণ্ঠ। রণজিৎ পাল লিখেছেন, দাদা খুব ভালো লাগছে। অনেকেই আছেন, যুক্ত আছেন আমাদের সঙ্গে। অনেক যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আমাদের যান্ত্রিক সমস্যার কারণে বারবার আমাদের ব্রডকাস্টে অনেক সমস্যা হচ্ছে সম্প্রচারে। তারপরও সকলে আছেন, সকলের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ সকল দর্শকদের আরো একবার। ধন্যবাদ আমাদের আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদেরও। আপনারা অত্যন্ত ব্যস্ত শিল্পী, ব্যস্ত মানুষ, তারপরও আমাদের নবীনদের এই প্রয়াসে আপনারা সহযোগী হয়েছেন, সহযোগিতা করছেন আমাদের এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আরো একবার আপনাদেরকে। আমরা আবার সাধন দাসের কাছে যাব। তিনি জীবনানন্দের একটি কবিতা শোনাতে চেয়েছিলেন। জীবনানন্দ দাশের কবিতাটা শুনবো। কবিতাটা একটু বড় হবে। সিন্ধু সারস। দু এক মুহূর্ত শুধু রৌদ্রের সিন্ধুর কোলে, তুমি আর আমি। হে সিন্ধু সারস, মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতি দূর তরঙ্গের জানালায় নামি নাচিতেছ টারান্টেলা রহস্যে। আমি এই সমুদ্রের পারে চুপে থামি, চেয়ে দেখি বরফের মতো সাদা ডানা দুটি আকাশের গায়ে ধবল ফেনার মতো নেচে উঠে পৃথিবীরে আনন্দ জানায়। মুছে যায় পাহাড়ের শিঙে শিঙে গৃধিনীর অন্ধকার গান, আবার ফুরায় রাত্রি হতাশ শ্বাস, আবার তোমার গান করেছে নির্মাণ। নতুন সমুদ্র এক, সাদা রৌদ্র, সবুজ ঘাসের মতো প্রাণ পৃথিবীর ক্লান্ত বুকে। আবার তোমার গান শৈলের গহ্বর থেকে অন্ধকার তরঙ্গেরে করেছে আহ্বান। জানো কি, অনেক যুগ চলে গেছে, মরে গেছে অনেক নৃপতি, অনেক ধান ঝরে গেছে, জানো নাকি? অনেক গহন ক্ষতি আমাদের ক্লান্ত করে দিয়ে গেছে, হারাইছি আনন্দের গতি। ইচ্ছা, চিন্তা, স্বপ্ন, ব্যথা, ভবিষ্যৎ, বর্তমান, এই বর্তমান হৃদয়ে বিরস গান গাহিতেছে আমাদের, বেদনার আমরা সন্তান। জানি পাখি, সাদা পাখি, মালাবার ফেনার সন্তান, তুমি পিছে চাও না গো। তোমার অতীত নেই, স্মৃতি নেই, বুকে নেই আকীর্ণ ধূসর পাণ্ডুলিপি। পৃথিবীর পাখিদের মতো এই শীত রাতে ব্যথা আর কুয়াশার ঘর। যে রক্ত ঝরেছে তারে স্বপ্নে বেঁধে কল্পনার নিঃসঙ্গ প্রভাত নেই তব, নেই নিম্নভূমি, নেই আনন্দের অন্তরালে প্রশ্ন আর চিন্তার আঘাত। স্বপ্ন তুমি দেখোনি তো, পৃথিবীর সব পথ, সব সিন্ধু ছেড়ে দিয়ে একা বিপরীত দ্বীপে দূরে মায়াবী রাশিতে হয় শুধু দেখা রূপসীর সাথে এক। সন্ধ্যার নদীর ঢেউয়ে আসন্ন গল্পের মতো রেখা, প্রাণে তার ম্লান চুল, চোখ তার হেজল বনের মতো কালো। একবার স্বপ্নে তারে দেখে ফেলে পৃথিবীর সব স্পষ্ট আলো। নিভে গেছে যেখানে সোনার মধু ফুরায়েছে, করে না বুনন মাছি আর হলুদ পাতার গন্ধে
ভরে ওঠে অবিচল শালিকের মন, মেঘের দুপুর ভাসে সোনালি চিলের বুক হয় উন্মন। মেঘের দুপুরে আহা, ধানসিঁড়ি নদীটির পাশে, সেখানে আকাশে কেউ নেই আর পৃথিবীর ঘাসে। তুমি তো সেই নিস্তব্ধতা চেনো না গো, অথবা রক্তের পথে পৃথিবীর ধুলির ভিতরে জানো না কো আজও কাঞ্চি বিদিশার মুখশ্রী মাছির মতো ঝরে। সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে। গভীর নীলাভতম ইচ্ছা, চেষ্টা মানুষের ইন্দ্রধনু ধরিবার ক্লান্ত আয়োজন। হেমন্তের কুয়াশায় ফুরাতেছে অল্প প্রাণ দিনের মতন। এইসব জানো না কো, প্রবাল পঞ্জর ঘিরে ডানার উল্লাসে রৌদ্রে ঝিলমিল করে সাদা ডানা, সাদা ফেনা শিশুদের পাশে হলিউড্রোপের মতো দুপুরের অসীম আকাশে ঝিকমিক করে রৌদ্রে বরফের মতো সাদা ডানা। যদিও এ পৃথিবীর সব চিন্তা তার অজানা। চঞ্চল স্বরের নীড়ে কবে তুমি নিয়েছিলে কবে? বিষণ্ণ পৃথিবী ছেড়ে দলে দলে নেমেছিলে সবে আরব সমুদ্রে আর চীনের সাগরে, দূর ভারতের সিন্ধুর উৎসবে। শীতার্ত এ পৃথিবীর আমার চেষ্টা, ক্লান্তি, বিহ্বলতা ছিঁড়ে নেমেছিলে কবে নীল সমুদ্রের নীড়ে? ধানের রসের গল্প পৃথিবীর নরম অঘ্রাণ, পৃথিবীর শঙ্খমালা নারী সেই, আর তার প্রেমিকের ম্লান নিঃসঙ্গ মুখের রূপ বিশুষ্ক তৃণের মতো প্রাণ। জানিবে না, কোনদিন জানিবে না, কলরব করে উড়ে যায় শত স্নিগ্ধ সূর্য ওরা শাশ্বত সূর্যের তীব্রতায়। ধন্যবাদ। ধন্যবাদ সাধন দাকে। রণজিৎ পাল একটি কমেন্ট করেছেন, প্যাচ কবিতাটি শুনতে চেয়েছেন বিপ্লবদার কাছ থেকে। আমরা কি বিপ্লবদার কাছ থেকে প্যাচ কবিতাটা শুনবো? আচ্ছা, রম্য গল্প যেহেতু প্যাঁচ এবং বাজে গল্প দুটোর কথাই বলা হয়েছে, দুটোর যে কোনো একটা শোনাবো, সেটা বোধহয় ভালো হবে। এবং শেষে শোনাই, রম্য আসলে শোনার পরে অন্য কবিতার রস গ্রহণে একটু বাধা হয়ে দাঁড়ায়, ওটা শেষে করাই ভালো হবে। আমি যখন শেষ করছি আমাকে একটু আচ্ছা, বলুন। তাহলে আমি বিপ্লবদার কাছ থেকে অন্য কিছু শুনবো অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা প্রেমের কবিতা শোনাতে চাই। আল মাহমুদের লেখা একটি কবিতা, বিপাশার চোখ। আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে চমকে যাই। বিপাশা, এই দুটি চোখ তুমি কোথায় পেলে? মেয়েটি দিশেহারা, বুঝিবা আমি কিছু একটা কেড়ে নিতে হাত বাড়িয়েছি। না না বিপাশা, তোমার চোখের মতো মায়াবী দৃষ্টি, তোমার ভ্রুর মতো অব্যর্থ ধনুক, তোমার পলকের মধ্যে যুগান্তের পট পরিবর্তন একমাত্র ভাগ্যবান ছাড়া কারো সামনে আসে না। যেন একটা চীনা হংসী চিবুক বাড়িয়ে দিয়েছে আমার টেবিলে। আমি নির্লজ্জের মতো বিপাশাকে দেখি, মুখে যদিও বলি, বিপাশা, তোমার নাম বিপাশা কেন? বিপাশা তো পাঞ্জাবের একটি নদী, ঘোলা জলের ঘূর্ণি, অপরিচ্ছন্ন, আমি দেখেছি। আমি মনে মনে মেয়েটির নাম দিই যমুনা, যদিও মেয়েটির রং কালো। ভাবি, আমার সামনে কৃষ্ণ মাধবের প্রেমিকা রাধা,
ও বাঙালিনী রাধা, ও যমুনা, ওই দুটি চোখ কোথায় পেলে? লোহার বাসরে বেহুলার ঢুলু ঢুলু আঁখি তারা, এখন তোমার সৌভাগ্যের ললাটে। আমি প্রেমিক ভাস্কর ফরহাদকে পাথরের ওপর স্থায়ী কালো মিনেই আঁকতে দেখেছি সিঁড়ির কালো আঁখি পল্লব। মরুভূমির এক দ্রুতগামী উষ্ট্রীর পিঠে ধাবমান লায়লার চোখের কথাও আমি জানি। বিপাশা, এই চোখ তুমি কার কাছ থেকে চুরি করলে তস্করি? এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো, নইলে রাজা সোলাইমানের রথের শব্দে সারা জীবন তোমার ঘুম ভেঙে যাবে, আর তোমার চোখের জলে তৈরি হবে নতুন ফোরাতের স্রোত। ধন্যবাদ বিপ্লবদাকে। আরো একবার আমি বিপ্লবদার কাছে একটা প্রশ্ন করব, যে আগে একটা সময় ছিল যখন আবৃত্তির ক্ষেত্রে আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যাকে বলছি সেটার ব্যবহার অনেক কম ছিল, কিন্তু বর্তমানে আমরা ইউটিউবে যেসব আবৃত্তি শুনছি কবিতার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহারটা অনেক বেশি হচ্ছে, অনেক বেড়েছে জিনিসটা। এই জিনিসটাকে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহারের এত প্রচলনকে আপনি কিভাবে দেখছেন? ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে ছিল, একেবারে ছিল না তা তো নয়, আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে ছিল। অর্থাৎ রেকর্ড যখন করা হতো তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হতো। সেটা বহু আগে থেকেই হয়ে আসছে। আমরা কাজী সব্যসাচীর রেকর্ডেও দেখেছি অল্প মাত্রায় মিউজিকের ব্যবহার দেখেছি, আরো অতীতের অনেকের আবৃত্তিতেই সেটা ছিল। তো বর্তমান সময়ে ব্যবহার বেড়েছে বলতে ইউটিউব বা ইত্যাদি, এগুলো কিন্তু রেকর্ডের মাধ্যমে যেটা আমি বললাম আগে থেকেই ছিল, সুতরাং এটা নতুন কিছু নয়। এখন আবৃত্তিতে সরাসরি মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে মিউজিকের ব্যবহার হচ্ছে, সেটা একেবারে ইদানিং কালে হচ্ছে এমন নয়, অন্তত আমি যখন থেকে আবৃত্তির সাথে যুক্ত হয়েছি তখন থেকেই দেখে আসছি। সাধারণত হয়তো বলতে পারবেন আরো আগে কি হতো না হতো। তো মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে মঞ্চে যেহেতু দর্শক আসলে শুধু শোনেন এমন তো নয়, আর শোনার সময়ও তার আসলে সমস্ত ইন্দ্রিয়ের সংযোগ যাতে ভালোভাবে ঘটে সেই জন্য তাকে একটি অন্যরকম পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া হয়, কবিতার ভাবটাকে আরো বেশি আবেদনময় করে তোলার চেষ্টা করা হয় আবহ সঙ্গীতের মধ্য দিয়ে। মঞ্চে সেই প্রচেষ্টাটা হচ্ছে, অনেক আগে থেকেই হচ্ছে। আগে হতো না বলতে অনেক আগে হয়তো হতো না, যে সময়ে আবৃত্তি একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম হিসেবে সবার কাছে আদৃত হয়নি সেই সময়টাতে হয়তো হতো না। তারপরে দেখা গেছে একটা সময়ে আবৃত্তির আলাদা করে অনুষ্ঠান হতো না, কোনো গানের অনুষ্ঠানের মাঝে হয়তো একটি দুটি আবৃত্তি হতো, বা অনুষ্ঠানের শুরুতে একটা দুটো আবৃত্তি হতো, অনেকটা ফিলারের মতো করে সেটা হতো, সাথে একটা সৌন্দর্য যোগ করে সেই হিসেবে। কিন্তু আলাদা মর্যাদা দিয়ে আবৃত্তির অনুষ্ঠান যখন থেকে হতে শুরু করেছে, আবহ সঙ্গীতের ব্যবহার তার পাশাপাশি চলে এসেছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি পশ্চিমবঙ্গে বিশেষ করে এই প্রবণতাটা প্রবল। আবৃত্তির সাথে মিউজিক ট্র্যাক ব্যবহার করা হয়, অর্থাৎ মিউজিক কম্পোজ করে ট্র্যাকের সাথে কবিতা আবৃত্তি করা হয়। এটা সাম্প্রতিক, এটা এটা ক্ষেত্র বিশেষে ভালো, তবে সবকিছুর পরিমিতি থাকা ভালো। আমি অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করি সেটা সেই ক্ষেত্রে অপরিমিত প্রয়োগ হয়ে যায় অনেকটাই। আবৃত্তি যখন করব আবহ সঙ্গীত আমাকে অনুসরণ করবে, কিন্তু আবহ সঙ্গীতকে অনুসরণ করে যখন আবৃত্তি করতে চাই তখন ক্ষেত্র বিশেষে সমস্যা হয়ে দাঁড়ায়। অর্থাৎ আবৃত্তি ঠিক স্বাধীনভাবে বিস্তৃত হতে পারে না, ওই রকম মাপা চলনে চলাটা ক্ষেত্র বিশেষে কঠিন হয়ে যায়। সব ক্ষেত্রে আমি বলছি না, এই কারণে আমি বারবার ক্ষেত্র বিশেষে শব্দটা প্রয়োগ করছি, এটা আমার অভিমত। এবার আবার চলে যাই বিপ্লবদার কবিতায়। আচ্ছা, আবার আমি করব। আচ্ছা, প্রেমের কবিতা করলাম, দুটো তো করা হলো।
আরো করা যেত। আমার মনে হয় প্রেমের কবিতা থেকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমি একটু আমাদের সমাজ বাস্তবতার দিকে তাকাবো। এবং এই যে ধর্ম নিয়ে বিশ্ব রাজনীতি, এটাকে নিয়ে সুবোধ সরকার একটি কবিতা লিখেছিলেন। সেই সাংঘাতিক লোকটা সেই কবিতাটি উচ্চারণ করছে। আমাদের উপমহাদেশে এই সংকট প্রবল ধর্ম নিয়ে রাজনীতি, আবার সেই রাজনীতির পেছনেও রাজনীতি আছে, বিশ্ব রাজনীতি আছে, নানা রকম হিসেব নিকেশ আছে, কিন্তু সাধারণ মানুষকে এটার মূল্য দিতে হয়। তো এই বিষয়টিকে কেন্দ্র করেই সুবোধ সরকার প্রশ্ন রেখেছেন আমাদের ঈশ্বরের প্রতি বা দেবতাদের প্রতি, বা যাদের আমরা আরাধনা করি তাদের প্রতি প্রশ্ন রেখেছেন। যে লোকটা মিশরের রাস্তায় দাঁড়িয়ে কম্বল মুড়ি দেওয়া 3টে লোককে বলেছিল পুড়িয়ে দে, আর দাউ দাউ জ্বলে উঠেছিল আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি, আমি সেই লোকটাকে চিনি। পৃথিবীর শ্রেষ্ঠ চায়ের কাপে চুমুক দিয়ে টেলিফোনে বললেন ইহুদিদের ইসরায়েলে ঢুকতে দেবেন না, আমি সেই লোকটাকে চিনি। যে লোকটা গঙ্গা ও বল্লভের মাঝখানে দাঁড়িয়ে বলেছিল 48 ঘন্টার মধ্যে বাবরি মসজিদ ভাঙতে হবে, আমি সেই লোকটাকে চিনি। লোকটার একটা চোখ কালো কাচ দিয়ে ঢাকা। এই লোকটাকে এই 3000 বছর ধরে 300 রকমের ইউনেস্কো ধিক্কার দিয়ে আসছে, কিন্তু তার একটা চুলও ছিঁড়তে পারেনি। সেই লোকটা আলেকজান্দ্রিয়া থেকে অযোধ্যা হয়ে হাঁটতে 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 আফগানিস্তান পৌঁছলো একদিন। 175 ফুট বুদ্ধের সামনে দাঁড়িয়ে সেই লোকটা ডিনামাইটের তার ঠিক করছে এবং দুর্লভ বালি পাথরে মূত্র ত্যাগ করছে। পৃথিবীর যেখানে যেখানে করেছে সেখানে সেখানে জ্বলে উঠেছে শস্য, সবজি, সংসার। 175 ফুটের বুদ্ধ মূর্তি, টাটা সেন্টারের মতো উঁচু। হে শান্ত সমাহিত বুদ্ধ, কে যেন আপনাকে একবার বলেছিল আপনি কে? ঈশ্বর, অবতার, ত্রাতা। আপনি নাকি বলেছিলেন আমি কেউ না, আমি জাগ্রত। আপনি জাগ্রত, কিরকম কথা হলো? আপনি জাগ্রত। তাই যদি হবেন তাহলে আপনার গগন স্পর্শী মূর্তি থেকে দুটো হাত বেরিয়ে এসে ডিনামাইটের রিমোট নিয়ে দাঁড়িয়ে থাকা ওই সাংঘাতিক লোকটার দুটো চোখ সাদা করে দিচ্ছে না কেন? দর্শকদের কাছ থেকে কিছু কবিতার অনুরোধ পাচ্ছি। বিধানভদ্র অনুরোধ করেছেন সাধনদার কণ্ঠে নিরুদ্দেশ যাত্রা কবিতাটা শুনতে পারলে অসাধারণ অভিজ্ঞতা হবে। জানি না সম্ভব হবে কিনা। সাধনদা, কবিতাটা কি পড়া সম্ভব হবে? এটা তো রবি ঠাকুরের, তো এটা তো খুঁজতে হবে, দেখতে হবে, তো তার জন্য একটু সময় দরকার। তো যখন ব্যাক স্টেজে থাকবো তখন খুঁজে নেওয়া যাবে। আর এটা তত এখন কি হবে? তবে আপনার যতদূর কণ্ঠে এখন একটু আধুনিক কবিদের কবিতা হোক। আপনি জীবনানন্দ পড়লেন, রবীন্দ্রনাথ পড়লেন। আচ্ছা, আধুনিক কবি এনারাও আধুনিক। রবীন্দ্রনাথ তো চির আধুনিক ওই অর্থে। রবীন্দ্রনাথ চির আধুনিক। আর আমি শামসুর রহমান এবং আবুল হাসান
ছোট দুটো কবিতা। আবুল হাসানের বনভূমিকে বলো। বনভূমিকে বলো, বনভূমি, ওইখানে একটি মানুষ লম্বালম্বি হয়ে শুয়ে আছে, অসুস্থ মানুষ। হেমন্তে হলুদ পাতা যেরকম ঝরে যায়, ও এখন সেরকম ঝরে যাবে। ওর চুল, ওর চোখ, ওর নখ, অমল আঙুল সব ঝরে যাবে। বনভূমিকে বলো, বনভূমি, ওইখানে একটি মানুষ লম্বালম্বি হয়ে শুয়ে আছে, অসুস্থ মানুষ। ও এখন নদীর জলের স্রোতে ভেসে যেতে চায়, ও এখন মাটি হতে চায়, শুধু মাটি। চকের গুঁড়োর মতো ঘরে ফিরে যেতে চায়। বনভূমিকে বলো, বনভূমি, ওকে আর শুইয়ে রেখো না, ওকে ঘরে ফিরে যেতে দাও। যে যাবার সে চলে যায়, তাকে আর বসিয়ে রেখো। সুন্দর কবিতা, এবার চমৎকার নিবেদন। হুম। ধন্যবাদ বিপ্লব। এবার শামসুর রহমান, আহ, শামসুর রহমান তিনি আমাদের খুব সমকালীন। আমরা যখন পড়েছি তখন আমরাই কবি শামসুর রহমানকে কত শতবার আমরা আমন্ত্রণ করেছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে। আবার শামসুর রহমান, কবি শামসুর রহমান তিনি যখন কবিতা পড়তেন, স্বরচিত কবিতা, কবি কণ্ঠে কবিতা, তখন এই কবিতাটি আমি বহুবার পড়তে শুনেছি সরাসরি। আমি ছোট্ট সেটি পড়ব। কেউ কি এখন, কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত, আমার স্মৃতির ছোপে ছাড়ে হরিণ কাঁদে অন্ধকারে। এখন আমার বুকের ভেতর শুকনো পাতা, বিষের মতো রাত। দ্বিধান্বিত দাঁড়িয়ে আছে একটি সাগর কাছাকাছি, চোখ ফেরাতেই দেখি সাগর এক নিমেষে ভাঙল অকস্মাৎ। গৃহে প্রবেশ করব সুখে, চৌকাঠে চাই কপাল ঠুকে, বাইরে থাকি নত মুখে, নেকড়ে গুলো দেখায় তীক্ষ্ণ দাঁত। অপরাহ্নে ভালোবাসা চক্ষে নিয়ে গহন ভাষা, গান শোনালো সর্বনাশা, এই কি তবে মোহন অপঘাত। কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত। ধন্যবাদ। একজন দর্শক বিপ্লবদার কণ্ঠে বাঁশি কবিতাটা শুনতে চেয়েছিলেন। বিপ্লবদা কি শোনাবেন আমাদেরকে আজ বাঁশি কবিতা? রবীন্দ্রনাথের বাঁশি। আচ্ছা, যেহেতু এর আগে অপারগতা প্রকাশ করেছি, এবারও যদি অপারগতা প্রকাশ করি সেটা অন্যায় হবে। সেই কারণে একটু সাহস করে কিছু কবিতা আছে। আহ আমি দুঃখিত, মাঝে একটা কল চলে আসাতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, কারিগরি ত্রুটি। সেলফোন থেকে এই একটা সমস্যা হয় যে কোনো কল ঢুকে গেলে সঙ্গে সঙ্গে এই সেটআপটি নড়ে যায়। যেটা বলছিলাম সেটা হচ্ছে বাঁশি রবীন্দ্রনাথের একটি অতি বিখ্যাত কবিতা, এবং এই কবিতা আমাদের অগ্রজ আবৃত্তি শিল্পীরা অনেকেই করেছে, যার ফলে এই কবিতাগুলো সচরাচর আমরা উচ্চারণ করি না, সাহস করি না, কারণ আমাদের মনের মধ্যে ওই সেই ভালো লাগা কণ্ঠস্বরগুলো রয়ে গেছে।
সেটাকে অতিক্রম করা সহজ নয়, ফলে আমরা উপস্থাপন করেও তৃপ্ত হতে পারি না। তো যেহেতু অনুরোধ আছে, আমি একটু সাহস করছি, এবং সাধনদা আছেন আমার অগ্রজ শিল্পীদের সামনেই সাহস করছি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারেই। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধি দাদা গণেশের, দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বচন। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ফুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বীভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজচ্ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
খুব ভালো করেছো বিপ্লব। ধন্যবাদ ভালো। বিপ্লব দাকে। আমরা বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। দিলারা নাহার বাবু কমেন্ট করেছেন কিছু নাকি সাধন দা অসাধারণ পরিবেশনা দিলারা সবসময়। নাহার বাবু, হ্যাঁ, কানাডা থেকে আবৃত্তি শিল্পী। ধন্যবাদ কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিপ্লবদের বিশ্লেষণ খুব ভালো লাগলো, আবৃত্তি আর কবিতা ভীষণ সুন্দর। তিনি মন্তব্য তিনিও, করেছেন। বাবু আপাও বড় আবৃত্তিকার। আমরা আবৃত্তি অনলাইনে একসঙ্গে যুক্ত হয়েছিলাম। তিনি ওখানে কানাডাতে আহ, আমাদের এই শিল্পের চর্চা করছেন একেবারে নিবিষ্ট চিত্তে। ধন্যবাদ ওনাকে। ধন্যবাদ আপনাকে আমাদের রুদ্রের আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা একটু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এবার সাধনদার কাছে সাধনদার শেষ পরিবেশনা শুনবো, তারপর বিপ্লবদার কাছে রম্য গল্প শুনে আজকের মতো শেষ করব। সাধনদা। আহ, না- ধন্যবাদ রদ্দুর। এখানে প্রথমে আমরা একটা স্কিপ করে গিয়েছিলাম, একটা অনুরোধ, সেটা কুমড়ো ফুলে ফুলে, মানে কোনো এক মাকে। তো অনুরোধ ছিল, ওটি আমরা ওই বলটা ছেড়ে দিয়েছিলাম, আবার ওই বলটা আমি খেলা করতে চাচ্ছি, ফেস করতে চাচ্ছি। আর বিধান ভদ্র, আহ, আমাদের অনুজ, আহ, উনি দুটো অনুরোধ ছিল রবি ঠাকুর থেকে, তার একটি বিপ্লব করেছে বাঁশি। আমার মনে হয় যে ওটা হলো। তো কুমড়ো ফুলে ফুলে, আর সেই সঙ্গে আমাদের পল্লী কবিকে তো আমরা একেবারে ভুলেই গেছি, জসিম উদ্দিন। তো ওনার ছোট্ট একটা শেষে করব। আর এখন কুমড়ো ফুলে ফুলেটা একটু আমি নেট থেকে এখন ডাউনলোড দিয়ে নিয়ে আসলাম আর কি। আমি এটা একটু, যেহেতু দর্শক অনুরোধ করেছে, একটু করি আর কি। কোন এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। আর আমি আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া, রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর ওপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, অর্কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। আর খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলেই ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পড়িয়ে দেয় শকুনিদের। তারপর তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে পড়েছে। ধন্যবাদ। আহ, ওই ধন্যবাদ কবিতাটা সাধনদা। সম্ভবত একটু কেটে গেছে, ডাউনলোডে হয়তো একটু কেটে গেছে, যে কারণে মনে হয়েছে যে শেষ হলো না। তো যা হোক, আমি তাই সর্বশেষ যদি হয় তাহলে জসিম উদ্দিনের, আমার কবি, পল্লী কবি জসিম উদ্দিন। আমরা এটা জটাকে বাংলায় করে ফেলেছি, আমরা জসিমই বলবো, জসিম বলবো না। পল্লী কবি জসিম উদ্দিনের
আহ, প্রতিদান, এই কবিতাটি আমি পড়তে চাই। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আমারে কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর, মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। ধন্যবাদ। ধন্যবাদ সাধন দাকে সুন্দর আবৃত্তির জন্য। দর্শকরা এখনো তাদের মতামত জানিয়ে যাচ্ছেন, এত রাত হয়েছে তারপরও দর্শকরা আছেন আমাদের সঙ্গে। মৌ পাঠক সিংহানিয়া আছেন, তানজির সৌরভ, রজত মিত্র, শিলা বিশ্বাস সে প্রথম থেকেই আছেন এখনো। একটি কমেন্ট পেয়েছি যেখানে আমাকে অনুরোধ করা হয়েছে একটা কবিতা পড়ার জন্য। কবিতাটা হচ্ছে আসলে কবি লুৎফর রহমান রিটনের একটি গল্প, মানে গল্প কবিতা, শেয়ালের পাঠশালার। আমি সেই দর্শককে বলতে চাই, আজ এত প্রবীণ আবৃত্তি শিল্পীরা আছেন, আসলে আমরা তাদের আবৃত্তি শুনবো। আজ আমি এখানে কবিতা পড়ার স্পর্ধা না করাটাই বোধহয় সব দিক থেকে ভালো। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আমরা চলে যাব বিপ্লবদার কাছে। বিপ্লবদার রম্য গল্প শুনবো, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাই হোক অরিত্র, তুমি সাধনতার সাথে আমাকেও প্রবীণ বানিয়ে ফেলো না, এখনো পর্যন্ত নিজেকে প্রবীণ ভাবার মতো পর্যায়ে যাইনি। হ্যাঁ, বলতে পারো যে তোমাদের চেয়ে একটু প্রাগ্রসর, সেটা ঠিক আছে। প্রবীণের আহ, প্রবীণের প্রবীণের বয়স কত সেটি আমি জানা দরকার। হ্যাঁ এখন 1 মিনিট বিপ্লব, এখন আধুনিক মেডিকেল সায়েন্স বলছে হ্যাঁ 69, অর্থাৎ 69 বছর হ্যাঁ বয়স হচ্ছে ইয়াং। হ্যাঁ, তো সেই অর্থে আমরা হ্যাঁ, তো এখনোই তরুণ, আচ্ছা আচ্ছা সেই আচ্ছা আচ্ছা। অর্থে আমরা প্রবীণ তো প্রশ্নে আসে না, আমরা খুবই তরুণ। তো যাই হোক, শেষ করছি আমি আমার পরিবেশনা সুকুমার রায়ের একটি শিশুতোষ গল্প দিয়ে। গল্পটির শিরোনাম বাজে গল্প। এই একই শিরোনামে 3টি গল্প যারা সুকুমার রায় পড়েছেন জানেন। আর একটা কথা বলা ভালো, আবার দুঃখিত, এই সেলফোন থেকে লাইভে আসার একটা সমস্যা হচ্ছে, হঠাৎ করে কল ঢুকে যায় এবং তখন দেখা যায় যে উপায় থাকে না, আমাদের সেট আপটি নড়াচড়া করে। তো যেটা বলছিলাম, তো ওই রকম একটি গল্প হচ্ছে বাজে গল্প। শিশুতোষ গল্প বলেছি বটে, কিন্তু আসলে গল্পটি শোনার পরে নিশ্চয়ই আমাদের মনে হবে এটা কি আদৌ শিশুতোষ গল্প। শিশুতোষ বটে, শিশুতোষ তো বটেই, পাশাপাশি আমি বলতে চাই এটা আসলে বুড়োতোষ গল্প। আমাদের বড়দের জন্যই গল্পটি লেখা হয়েছে, কিন্তু শিশুদের মতো করে পরিবেশন করা হয়েছে। সেই ব্রিটিশ আমলের কথা, তখন
জমিদারি শাসন ব্যবস্থা চলছে এবং ব্রিটিশ সরকারের সাথে জমিদারদের এই যে একটা সুসম্পর্ক, সেটা উভয় পক্ষ থেকেই রক্ষিত হতো নানা রকম উপহার উপঢৌকনের মধ্য দিয়ে। তো তেমনি একটি উপহার এসেছে জমিদার বাড়িতে একজন ইংরেজ আর্টিস্ট, ইংরেজ সাহেব একটা পোর্ট্রেট পাঠিয়েছেন। সেটা আর্টিস্ট ইংরেজও হতে পারেন, বাঙালিও হতে পারেন। একটা তৈলচিত্র, বড় রকমের যে চিত্রগুলো আসে ওই রকম একটা চিত্র, তৈলচিত্র বা যে কোনো চিত্রই হোক না কেন, বড় বড় তৈলচিত্র আমরা দেখতাম সেই সময়ের রাজ পরিবারগুলোতে, ওই রকম একটা ব্যাপার। সেই ছবিকে কেন্দ্র করে এই ঘটনা। কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে, বাড়িতে তাই হুলস্থুল। চাকর, বামুন, ধোপা, নাপিত, দারোগা, পেয়াদা সবাই বলে দৌড়ে চল, দৌড়ে চল। যে আসে সেই বলে চমৎকার ছবি, সাহেবের আঁকা। বুড়ো যে সরকার মশাই, তিনি বললেন সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু, ঠিক তারই মতন ঠান্ডা হাসি। শুনে সবাই বললে যা হোক, সাহেব হাসিটুকু ধরেছে খাসা। বাবুর যে বিষ্টু খুড়ো, তিনি বললেন চোখ দুটো যা এঁকেছে ওরই দাম 1000 টাকা, চোখ দেখলে গোষ্ঠর ঠাকুরদার কথা মনে পড়ে যায়। শুনে 21 জন এক বাক্যে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। রেধো ধোপা তার কাপড়ের পোটলা নামিয়ে বললে তো ওফা ছবি, কাপড়খানার স্ত্রী যেন রেধো ধোপা নিজের হাতে করা। নাপিত তার খুরের থলি দুলিয়ে বললে আমি 19 বছর বাবুর চুল ছাটছি, আমি ওই চুলের কেতা দেখেই বুঝতে পারি একখান ছবির মতন ছবি। আমি যখনই চুল ছাটি বাবু আয়না দেখে ওইরকম খুশি হন। বাবুর আহ্লাদি চাকর কেনারাম বললে বলবো কি ভাই, এমন জলজ্যান্ত ছবি, আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম ঠুকে চেয়ে দেখি বাবু তো নয়, ছবি। শুনে সবাই বললে তা ভুল হবারই কথা, আশ্চর্য ছবি যা হোক। তারপর সবাই মিলে ছবির নাক, মুখ, গোঁফ, দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়েই বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে। সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে, কলকাতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন দেখেছো, ওরা ভেবেছে আমায় ঠকাবে, আমি দেখেই ভাবছি অমন ভিড়কুটি দেওয়া প্যাকটা হাসি, এ আবার কার ছবি? খুড়ো বললেন দেখো না, চোখ দুটো উল্টে আসছে যেন গঙ্গা যাত্রার জ্যান্ত মরা। রেধো ধোপা সেও বললে একটা কাপড় পরেছে যেন চাষার মতো, ওর 7 জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি। নাপিত ভায়া মুচকি হেসে মুখ বাঁকিয়ে বললে চুল কেটেছে, দেখো না যেন মাথার ওপর কাস্তে চালিয়েছে। কেনারাম ভীষণ ক্ষেপে চেঁচিয়ে বললে আমি সকাল বেলায় ঘরে ঢুকেই চোর ভেবে চমকে উঠেছি, আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি, আমার সামনে ও কথা বললে মুখ থুবড়ে দিতুম না। তখন সবাই বললে যে সবাই টের পেয়েছিল ওটা বাবুর ছবি নয়। বাবুর নাক কি এমন চেটালো, বাবুর কি হাঁসের পায়ের মতো কান, ও কি বসেছে না ভালুক নাচছে?
ধন্যবাদ বিপ্লব দাকে আমাদের সবার অনুরোধটা রাখার জন্য, এই রম্য গল্পটার অনুরোধ। এটা আমি ব্যক্তিগতভাবে এটা প্রথম শুনি কিছুদিন আগে ইউটিউবে। একটা আবৃত্তি সংগঠনের মুক্ত মঞ্চে আবৃত্তি করছিলেন বিপ্লব দা এটা। তারপর থেকে আমি এটা অনেকবার শুনেছি। আজ বিপ্লব দার সাথে লাইভে এসে এটা শোনার খুব ইচ্ছা ছিল। ধন্যবাদ বিপ্লব দাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আশা করছি অভিজ্ঞদের ছায়াতলে, নবীনদের উদ্দীপনায় রুদ্র আরো অনেক দিন প্রখরতা ছড়িয়ে যাবে, এমন আরো সুন্দর আয়োজন আপনাদের দর্শকদেরকে উপহার দিতে পারবে। আশা করছি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনেও রুদ্র তার ছাপ রাখতে পারবে। গত 6টা মাস ধরে দেখছি মৃত্যুর মিছিল। শোক আমাদের আলিঙ্গন করে রেখেছে সবসময়। দুঃখ আছে, কিন্তু সেই দুঃখকে পাশ কাটিয়ে সুখের সন্ধান করতে হবে আমাদের। শোককে আলিঙ্গন করে নয়, শোককে শক্তিতে রূপান্তরিত করে ভবিষ্যতের সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যাব আমরা সবাই। এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আজকের এই সুন্দর আয়োজন। আবারও ধন্যবাদ জানাই সকল দর্শককে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদের রুদ্রর নবীনদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমন্ত্রিত শিল্পীদেরকে আমাদের জন্য একটু সময় বের করার জন্য অসংখ্য ধন্যবাদ। রুদ্রর পরবর্তী আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে বাঁচতে ঘরেই থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।